হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি শর্ট প্যান্টের ডিজাইন ব্রিফ নিয়ে আলোচনা করব। স্ক্রিনে আপনারা যে দেখতে পাচ্ছেন যে একটি শর্ট প্যান্টের ডিজাইন ব্রিফ, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে কোথায় কি আছে, কোথায় লুপ হবে, কোথায় এলাস্টিক হবে কিনা, কোথায় ড্র কোড হবে, কোথায় রিবিট হবে, কীভাবে রিবিট হবে না হবে, কত মিলি রিবিট হবে, সম্পূর্ণ এখানে কিন্তু ডিজাইন ব্রিফে লেখা আছে। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তো আমি দেখতে পাচ্ছেন যে একটি ডিজাইন ব্রিফ ওপেন করে রেখেছি। তো এটা নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করব। তো এখানে সর্বপ্রথম এখানে একটি পেন্সিল নেই, আপনাকে মার্ক করে দেখানোর জন্য। ওকে, তো এখানে লেখা আছে যে অল টপ স্টিচিং টু বি 9 স্টিচ ইঞ্চি ডিটিএম, মানে অল টপ স্টিচ 9টা করে সেলাই হবে। তারপরে কি লেখা আছে এটা আমরা বুঝলাম। তারপর কি আছে, থ্রেড কাউন্ট 606, 20 এস কাউন্ট 7-8 ইঞ্চিস পার 2.5 cm। তো এখানে কিন্তু আবার লেখা আছে যে 7 থেকে 8টা স্টিচ হবে পার 2.5 cm, মানে ইঞ্চিতে, পার ইঞ্চিতে। তো আমরা রেগুলার যে কাজ করে থাকি, যে রেগুলার যে স্টিচ দেই সেটাই দিয়ে কাজ করব। এখানে 8টা লেখা আছে, এখানে আবার 9টা লেখা আছে। তো আমরা 8টা 9টা দিয়ে কাজ করব। তো এই বিষয়টা কিন্তু আমরা বুঝলাম। তারপর আছে ফিউজ উইথ পলিমাইড ফিউজিং, মানে ফিউজিং ব্যবহার করতে হবে যেখানে যেখানে প্রয়োজন। ফ্ল্যাট প্রেশার ফর ক্লিন ফিনিশ থাকতে হবে। 6 mm টুইন নিডল সেন্টার স্টিচ, মানে এই যে স্টিচের যে গেজগুলো আছে এইগুলো 6 mm হতে হবে। এটার কথাই বলছে যে যেখানে যেখানে টুইন নিডল আছে সেখানে 6 mm টুইন নিডল সেন্টার স্টিচ হবে। তো এটা আমরা বুঝলাম। ওকে, এরপর আমরা যাই হচ্ছে বেল্ট লুপ। কী লেখা আছে দেখতে পাচ্ছেন যে বেল্ট লুপ। তো এই বেল্ট লুপের মধ্যে কী লেখা আছে এই লেখাগুলো আমরা পড়ব। দেখেন লুপের ফ্রন্ট ভিউ দেখতে পাচ্ছেন যে হচ্ছে স্টিচ। এখানে উপরে দেখে আপনারা বুঝতে পারবেন না লক স্টিচ আছে না চেন স্টিচ আছে না কী স্টিচ, এটা বোঝা যায় না। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে লুপের ইনসাইডে, লুপে সচরাচর কী হয়, ফ্ল্যাট লক হয়। লুপে হচ্ছে আমরা সবসময় ফ্ল্যাট লক ব্যবহার করে আমরা লুপ মেক করি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাট লকের স্টিচ যেমন দেখা আছে সেম কিন্তু সেম ওইটাই আছে। এখানে কী লেখা আছে আমরা লেখাগুলো এখন দেখব। এই লেখাটা আমরা এখন পড়ব। অ্যাটাচ টু দ্য ইয়োক অ্যাট সাইড অ্যাট সিবি, মানে এই লুপটা অ্যাটাচ করতে হবে যে ইয়োকে, ইয়োক সাইডে এবং হচ্ছে সিবিতে। এখানে যেহেতু ব্যাক ভিউ নাই এখানে লিখে দিছে যে অ্যাটাচ টু দ্য ইয়োক অ্যাট সাইড অ্যাট সিবি, মানে ইয়োকের 2 সাইডে হবে প্লাস সিবিতে হবে এই লুপ। তারপর কি আছে 4 mm ন্যারো টুইন নিডল, মানে এই নিডলের এই যে লুপের মাঝখানে যে দুটো সেলাই হবে সেই সেলাইয়ের গেজ হবে 4 mm, মানে 4 mm। ওকে, তো আমরা এটা বুঝলাম। তারপর কি লেখা আছে এটা দেখি। এই লেখাটা, এটা লেখা আছে যে 1.5 cm ওয়াইড, 1.5 cm ওয়াইড, 4 cm লং, মানে এই যে লুপ, এই লুপের উইথটা হবে হচ্ছে 1.5 cm। লুপের উইথ কী হবে 1.5 cm এবং হচ্ছে 4 cm লং, মানে এই লম্বায় এই লুপটা হবে 4 cm। ওকে, এটা হচ্ছে সেলফ ফেব্রিক ব্যাজেট আউট বেল লুপ টুইন নিডল ডিটিএম। এখানে সেম লেখাটা কিন্তু আবার লিখছে যে এখানে 2টা সেলাই হবে, লুপের মধ্যে 2টা সেলাই ব্যবহার করতে হবে। তো আমরা এই লেখাটা কী বুঝলাম যে লুপের উইথ হবে 1.5 cm এবং লুপের লেন্থ হবে হচ্ছে 4 cm এবং হচ্ছে লুপের মাঝখানে 2টা সেলাই হবে এবং সেই সেলাইটা হচ্ছে ডিটিএম লেখছে এখানে, নিডল ডিটিএম। ওকে, তো আমরা এই বিষয়টা বুঝলাম। তো এরপর কি লেখা আছে যে কয়েন পকেট টপসিন ডিটিএম, কয়েন পকেট টপসিন ডিটিএম। তো এখানে পয়েন্ট পকেটে কি আছে যে টপসিন দিতে হবে এবং সেটা ডিটিএম কালার হতে হবে, এটাই বোঝাইছে এখানে। ওকে, তো এখানে যেমন ছবিতে যেমন আছে যে 160-14, তারপরে এখানে জয়েনে 160-14, এখানে রোলিংয়ে একটা স্টিচ আছে। তো আমরা একটা স্টিচ দিয়ে কাজটা করব। তো তারপর কি লেখা আছে যে রিভেট 9 mm ডোমেট, ঠিক আছে, ম্যাটি সিলভার মেটাল রিভেট, মানে হচ্ছে এটা হচ্ছে রিভেটের কালার, ম্যাটি সিলভার মেটাল রিভেট, এটা হচ্ছে রিভেটের কালার। আর রিভেটের সাইজ হবে হচ্ছে
9 mm। ওকে, তো আমরা এটাতে কি বুঝলাম, এই লেখাটাতে বুঝলাম যে রিভেট হবে 9 mm, 9 mm রিভেট হবে, এবং হচ্ছে ম্যাটি সিলভার মেটাল রিভেট, মানে এই কালারের রিভেট এখানে হবে। ওকে, তো আমরা এই বিষয়টা কিন্তু বুঝলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন রিভেট লাগানোই আছে, যে কয়েন পকেটে 2টা এবং ফ্রন্ট পকেটে এখানে একটা আছে, এখানে একটা আছে। দেখতে পাচ্ছেন ছবিতে কিন্তু ডিজাইনাররা ভুল করে। হ্যাঁ, আমি বিষয়টা আপনাকে ক্লিয়ার করে দেখাই, জুম করে দেখাই। এই দেখেন, এই যে এখানে একটা রিভেট লাগানো আছে। ওকে, তারপর কি আছে, এখানে একটা লাগানো আছে, তারপরে কি আছে, এখানে একটা লাগানো আছে, তারপরে এখানে একটা আছে, এখানে একটা আছে। তাহলে কয়েন পকেটে 2টা আছে, এবং এই সাইডে ফ্রন্ট পকেটে 2 সাইডে 2টা আছে, কিন্তু এখানে দেখেন এই সাইডে শুধুমাত্র একটা আছে। এটা হচ্ছে যারা ডিজাইন করছে, এই ডিজাইনারদের এটা ভুল। হ্যাঁ, সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে আমাদের এখানেও একটা রিভেট দিয়ে দিতে হবে। আমরা কাজ করি শুধু যে আমাদের ভুল হয় তা না, এই দুনিয়াতে সবাই মানুষ, সবারই কিছু না কিছু ভুল থাকে। এই দুনিয়াতে কোনো কিছু 100% হয় না। ওকে, তো আমরা এই বিষয়টা বুঝলাম। এরপর হচ্ছে আমরা যাব আরেকটা লেখার মধ্যে। তো এখানে দেখেন লেখা আছে যে টুইন নিডল স্টিচ টু হেম। তো হেমে কি আছে, হেমে 2টা সেলাই হবে, টুইন নিডল স্টিচ টু হেম 2টা সেলাই হবে। এখানে যদি হ্যাম হাইট লেখা নাই, সেক্ষেত্রে মেজারমেন্ট স্পেকে হ্যাম হাইট লেখা থাকলে সেখান থেকে হ্যাম হাইট নিয়ে এটা কাজ করতে হবে। তো টুইন নিডল বলতে আমরা সবসময় 160 14, মানে এই সেলাইয়ের গেজ কিন্তু সবসময় আমরা 14 বুঝি। ওকে, তো 14 গেজে 2টো সেলাই হ্যামের মধ্যে হবে। তো আমরা এটাও বুঝলাম। আচ্ছা, এরপর আসি হচ্ছে ইন্টারনাল ওয়েস্ট অ্যাডজাস্টার। ইন্টারনাল ওয়েস্ট অ্যাডজাস্টার মানে ওয়েস্টে অ্যাডজাস্ট করার জন্য এখানে ড্র কোডের কথা বলা হয়েছে, ড্র কোড দিতে হবে, যেখানে এখানে ড্র কোডের ছবি কিন্তু আছে। ওকে, তো যখন কোনো ট্রাউজার বলেন বা প্যান্ট বলেন যদি পরা হয়, হ্যাঁ, পরার পরে যদি লেখা অ্যাডজাস্টার থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু ড্র কোড বুঝতে হবে যে এখানে ড্র কোড হবে। ওকে, দেখেন এখানে ড্র কোডের ছবি কিন্তু দেওয়া আছে, এই ড্র কোডের ছবি দেওয়া আছে। এই ড্র কোড দিয়ে পরার পরে এটা অ্যাডজাস্ট করতে পারবে, যদি একটু লুজ লাগে লুজ করতে পারবে, একটু টাইট লাগে টাইট করতে পারবে। ওকে, এখানে কি আছে, তো এটা আমরা বুঝলাম, ইন্টারনাল অ্যাডজাস্টার এটা বুঝলাম। এরপর কি আছে, যে ফুললি এলাস্টিকেট ওয়েস্ট। ফুললি এলাস্টিক ওয়েস্ট মানে এই ওয়েস্টে ফুললি এলাস্টিক হবে। এখানে ডিজাইনে কিন্তু কোনো এলাস্টিক কিন্তু নাই, দেখা যায় যে ফ্ল্যাট, কিন্তু এখানে লিখে দিছে যে ফুললি এলাস্টিক ওয়েস্ট। সি ডায়াগ্রাম ফর কনস্ট্রাকশন অন পেজ 4, মানে তারা সি ডায়াগ্রাম মানে ডায়াগ্রাম তাদের আছে একটা, ফর কনস্ট্রাকশন অন পেজ 4 মানে 4 নম্বর পেজ ফলো করতে বলছে। তো আমরা এটা বুঝলাম যে হচ্ছে এটা ফুললি এলাস্টিকেট ওয়েস্ট, মানে এখানে ওয়েস্টে ফুল এলাস্টিক হবে। ওকে, তো আমরা এটা বুঝলাম। তারপর কি আছে যে ম্যাট সিলভার মেটাল শ্যাং। ম্যাট সিলভার মেটাল শ্যাং মানে হচ্ছে কালার, সিলভার মেটাল শ্যাং মানে এখানে মেটাল শ্যাং বাটন দিতে হবে। তো আমরা যারা অবশ্যই গার্মেন্টস চাকরি করি তারা অবশ্যই জানি যে শ্যাং বাটন কোনটা, স্ন্যাপ বাটন কোনটা। ওকে, তো এখানে শ্যাং বাটন ব্যবহার করতে হবে। তো আমরা এটা বুঝলাম। আচ্ছা, এরপরে কী লেখা আছে যে ফাংশনাল পকেট টপসিন ডিটিএম। ফাংশনাল পকেট টপসিন ডিটিএম মানে এই যে পকেটটা আছে, হ্যাঁ, এই পকেটটা অবশ্যই ফাংশনাল হতে হবে। আমরা তো অবশ্যই বুঝি যে ফাংশনাল কি এবং নন ফাংশনাল কি। আমি আবারও কথাটা বলি যে ফাংশনাল হচ্ছে যেটা কাজ করে, যেটা কাজ করে। এই যে পকেটের কথা বলছি, এই পকেটে যদি হাত ঢোকে, হ্যাঁ, সেক্ষেত্রে হবে এটা ফাংশনাল। আর যদি এটার মধ্যে হাত না ঢোকে সেটা হবে নন ফাংশনাল। তো এখানে যেহেতু ফাংশনালের কথা বলছে, সেক্ষেত্রে আমার এখানে কী হবে, এই পকেটটার মধ্যে ওপেনিং থাকবে এবং হাত ঢুকবে। ওকে, তাহলে আমরা এটা বুঝলাম। এবং টপসিন ডিটিএম লিখছি, তো এখানে ডিটিএমস অপশন দিতে হবে। ডিটিএম বলতে হচ্ছে ডাই টু ম্যাচ। ডাই টু ম্যাচ মানে ফেব্রিকের যে কালার, সেই কালার সুতা দিয়ে এই কাজটা করতে হবে। তো আমরা এটা বুঝলাম। এরপর আসি হচ্ছে রিভেট 9 mm। ও এই যে লেখাটা আছে, এই লেখাটা এখানেও লেখা আছে, এখানেও লেখা আছে, ডাবল করে লেখা আছে। তো আমরা আবারও পড়ি, যেহেতু ডাবল লেখা আছে। রিভেট 9 mm
ডোমেট ম্যাট সিলভার মেটাল রিবেট, মানে এখানে এই কালারের রিবেট দিতে হবে, ম্যাট সিলভার। ওকে, তো আমরা এটা বুঝলাম। এরপর কী লেখা আছে যে ফাংশনাল ফ্লাই, ওই যে ফাংশনাল এবং নন ফাংশনাল যেটা কাজ করবে সেটা হচ্ছে ফাংশনাল, যেটা কাজ করবে সেটা হচ্ছে নন ফাংশনাল। তো এই যে ফ্লাইটা আছে এটা ওপেনিং অবশ্যই হবে, হ্যাঁ, উইথ 4 mm টুইন নিডল প্রোফাইল স্টিচ। প্রোফাইল স্টিচ বলতে কোনটা? এই যে এখানে দেখতে পাচ্ছেন যে স্টিচ, এই যে স্টিচ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে স্টিচটা হচ্ছে প্রোফাইল স্টিচ। এখানে লেখা আছে ফাংশনাল ফ্লাই উইথ 4 mm টুইন নিডল প্রোফাইল স্টিচ ডিটিএম। হ্যাঁ, এখানে একটা কথা আছে, এখানে বায়ার লিখছে যে 4 mm টুইন নিডল স্টিচ, হ্যাঁ, টুইন নিডল প্রোফাইল স্টিচ। তো যদি এরকম কখনো লেখা থাকে যে 4 mm 5 mm, সেক্ষেত্রে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু 6 mm ব্যবহার করি। কেন 6 mm ব্যবহার করি? এটা হচ্ছে প্রোডাকশনের সুবিধার ক্ষেত্রে। দেখা গেলো আমি একটা বায়ার দেখি, আমার এই বায়ারটা কোন প্রসেস কীভাবে দিলে বায়ারটা অ্যাকসেপ্ট করবে, এই বিষয়গুলো কিন্তু আমার জানা আছে, যে আমার বায়ার কেমন, আমার বায়ার কী চায়, আমার বায়ার কোনটা দিলে নেবে এবং কোনটা দিলে নেবে না, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আমার জানা আছে, এবং যে যে কাজটা করে তার কিন্তু সেটা জানা আছে। তো এটা কিন্তু আমি বুঝবো যে আমার এই বায়ারটা এই সিস্টেম দিলে বায়ার কি নেবে কি না, বা অন্যটা 4 mm দিলে না দিলে সমস্যা হবে কি না, এই বিষয়টা কিন্তু আমি ভালো বুঝবো। তো এখানে একটা বিষয় বলি, সেটা হচ্ছে প্রোডাকশনের সুবিধার ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু অনেক কিছুই পরিবর্তন করতে হয়। এখানে 4 mm লেখা আছে, আমরা কিন্তু 6 mm গেজ দিয়ে কিন্তু বাইরের কাছে সাবমিট করতে পারি। কেন? কারণ প্রোডাকশনের ক্ষেত্রে সবসময় কী হয়, 160 14 এই গেজগুলো কিন্তু বেশি হয়, 14 গেজ কিন্তু নাই। ওকে, তো আমরা কী লিখবো, এটা হলো, এটা আমরা বুঝলাম যে যে স্টিচের কথা বলছে এবং যে স্টিচে 4 mm গেজের কথা বলছে। তো আমরা প্রোডাকশনের সুবিধার জন্য আমরা এখানে 6 mm নিডল ব্যবহার করব, গেজ। ওকে, তো তারপর কি লেখা আছে যে টুইন নিডল ডিটিএম অন ইনসাইড লেগ ইনসেম, ইনসাইড লেগ সেম, মানে হচ্ছে ইনসাইড লেগ সেম মানে ইনসেমের কথা বলছে। এখানে ইনসেম এবং ফ্রন্ট রাইজে আমরা হচ্ছে, আচ্ছা এখানে একটা বিষয় দেখেন আপনারা, এখানে কিন্তু মার্ক করা আছে হাইট অফ স্টিচ, অর্থাৎ ফ্রন্ট রাইজে মার্ক করা হাইট অফ স্টিচে কিন্তু এই মার্কটা করা আছে যে টুইন নিডল স্টিচ ডিটিএম। এরপরে কিন্তু লেখা আছে অন ইনসাইড লেগ সেম। হ্যাঁ, এখানে বুঝতে হবে যে ইনসাইড লেগ সেমে এটাও কিন্তু জড়িত করছে এই লেখার সাথে, কিন্তু এখানে কিন্তু ছবিটা কিন্তু আঁকানো নাই। ওকে, তাহলে আমরা বুঝলাম যে আমার ফ্রন্ট রাইজ এবং হচ্ছে ইনসেম এই দুটার মধ্যেই দুটা সেলাই দিতে হবে, সেটা হচ্ছে 160 14। যদি কোথাও লেখা থাকে যে টুইন নিডল স্টিচ, সেক্ষেত্রে আমার ধরে নিতে হবে যে এখানে 160 14 হবে, যদি গেজ লেখা না থাকে। আর যদি লেখা থাকে যে ন্যারো স্টিচ, সেক্ষেত্রে 160 18, এবং যদি লেখা থাকে যে 160 18 গেজ, সেক্ষেত্রে লেখাই থাকলো। ওকে, তো আমরা এটা বুঝলাম। তো তারপর হচ্ছে আমি চলে যাই এটার মধ্যে কী লেখা আছে এটা দেখি, যে সেলফ ফেব্রিক প্যাচ পকেট। কী লেখা আছে? সেলফ ফেব্রিক প্যাচ পকেট টপসিন ডিটিএম, কি টুইন্ডল ডিটিএম। এখানে দেখেন বাইরা কিন্তু লিখতেও অনেক সময় অনেকভাবে লেখে, এই লেখাগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। আর এবার বুঝবো কীভাবে? যে কোনো একটা কাজ করতে করতে কিন্তু মানুষের অভিজ্ঞতা হয়ে যায়। একদিন 2 দিন আসলাম, একটা লেখা পড়লাম, দেখলাম, আর দেখলাম না, 2-4 মাস 6 মাস একটা ব্রিফ শিট দেখলাম না, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, এগুলো বুঝতে হলে অনেক পড়তে হবে, রিসার্চ করতে হবে, অনেক কাজ করার পরে ভালো অভিজ্ঞতা হবে। তো এখানে একটা বিষয় আমি আপনাদেরকে দেখেন, এখানে কিন্তু লেখা আছে টুইন নিডল লেখা আছে, টুইন নিডল ডিটিএম। এই লেখাটা কীভাবে লেখা আছে, আর এখানে দেখেন কি লেখা আছে যে টি দিয়ে অবলিক দিয়ে নিডল ডিটিএম। এটাও কিন্তু আমাদের বুঝতে হবে যে টু নিডল ডিটিএম। এটা বায়ার যখন ডিজাইনাররা যারা ডিজাইন করছে, যারা লিখছে, তখন তারা এরকম লিখছে। ওকে, তো আমাদের এটা বুঝে নিতে হবে। তো এখানে দেখেন ছবিতে দেওয়াও আছে যে 160 14, এবং এখানে রোলিংয়ে ব্যাক পকেট রোলিংয়েও কিন্তু 2টা সেলাই আছে, এই দেখতে পাচ্ছেন 2টা সেলাই, এখানে কিন্তু 2টা সেলাই আছে। তো আমরা এটা বুঝলাম যে এখানে ব্যাক পকেট জানে 160 14 হবে, তারপর হচ্ছে রোলিংয়েও এখানে 2টা সেলাই হবে
1/4 গেজ দিয়ে। ওকে, তারপর কি আছে এখানে পকেটের উইথ এবং পকেটের হাইট এগুলো মেজারমেন্ট দেওয়া আছে। ওকে, তো আমরা আজকে কিন্তু এটা নিয়ে আলোচনা করলাম, এই ডিজাইনের ব্যাপারে আলোচনা করলাম। তো আমরা আজকে কী দেখলাম, কি বুঝলাম? আজকে আমরা দেখলাম যে একটি শর্ট প্যান্টের ডিজাইন ব্রিফে কোথায় কী লেখা থাকে এবং কোথায় কী বুঝতে হবে না হবে এই বিষয়গুলো আলোচনা করলাম। তো বন্ধুরা, যদি আপনারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। হতে পারে যে আপনি একটা শেয়ার অন্য একজন নতুনকে শেখার সুযোগ করে দিতে পারে। তো আজকে আর কথা বাড়াবো না, এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম।